প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একটি কথা তিনি বলেছেন যে প্রধান এখান থেকে বের না হইলে জামায়াত তাদের অবস্থান জানাবে। এখনও কি আসলে জামায়াত সন্দিহান, মানে নির্বাচন পাতানো হবে কি না, সুষ্ঠু হবে? জামাত নির্বাচন নিয়ে সন্দিহান কি না সবচেয়ে ভালো জামাত বলতে পারবে, বাট অন্য কোনো দল সন্দিহান, সবাই কিন্তু নিজ নিজ দল ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি আপনার যে বক্তব্যটা পড়লেন তার আলোকে বলছি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোট সেন্টারে। কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন, কি ভোট সেন্টার পাহারা দিবেন। কেন পাহারা দিবেন? যাতে কেউ সেন্টার দখল, কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান, এছাড়া তো আর কিছু না। কিন্তু আমরা যে এই বক্তব্যটা দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ তো ভাইস ভার্সা, দুই পক্ষই কি সন্দিহান? নাহলে দুই দিক থেকে তো এই কথাগুলো আসছে, ভোট সেন্টারে যাবেন। এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহল হইয়া, আগ্রহী হইয়া আপনি অনেক আগে লাইন দেন, দিতে পারেন। আমি সেখানে আইনগত কোনো বাধা নাই। যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব, শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে, কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে আমি একটু আগে যাই, হতে পারে। সেটা আপনার লম্বা লাইন হতে পারে, লাইন 1.5 কিলোমিটার হোক। কাজটা কিন্তু নির্বাচন কমিশনের, সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির। এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে মানে আমরা বলি ভোট সেন্টারে, তাহলে কি ইসির কাজ কি, প্রশাসনের কাজ কি? এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না, আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য, এটা আপনাদের কাজ নয়, এর দায়িত্ব আমরা ইসি নিব। ইসির কাজ, ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ। প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসছে? আসেনি, এখন পর্যন্ত আসে নাই। তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে, যে যে ওনারা যাবে ওনারা কি সেন্টার দখল করবে কিনা, কিংবা এরা যাবে এরা, এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে, মুখোমুখি হলে কি হতে পারে? এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা। সে কি করতে পেরেছে? 1, 2, প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে। যদি এমনটা হয় তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে, ফর এক্সাম্পল, তাহলে আমি কি ভাববো? আমাকে সেন্টারে যেতে হবে। আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে, তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন, তার নিরপেক্ষতা নিয়ে। আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে, তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে, ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে, আমার পক্ষে, এইরকম যদি ভাবে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে সবাই কিন্তু একটি কথা বলছে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন। সবাই তো সুষ্ঠু ভোট হলে, এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন? তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল, তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে, একটা সেন্টারে মব হলে ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত হবে। তাহলে আপনি ভাবেন 300 আসন, 300 আসনের মধ্যে এক একটা সেন্টারে 120টার উপরে সেন্টার থাকবে অ্যাভারেজ, 40-42 হাজার সেন্টারে। তাহলে যদি একটা সেন্টারে মব হয়, এরকম 300 সেন্টারে মব হলে তো নির্বাচন বাতিল হয়ে যায়। আমি একটা কথার খাতিরে, তর্কের খাতিরে বললাম, আপনি 300 আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইশে যদি একটা আসনে মব হয়, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায়। মানে এই বিষয়গুলো কি, এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন? আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে, এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল, তারা তো সেটা করেননি। এইসব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায়। এগুলো যদি আপনার সমাধান না করে যদি নির্বাচনে মাঠে আসেন, তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইজিপিও তো সেই একই কথা বলছেন যে একটা মব ঘটতে থাকে, তো আমরা তো সন্দিহান হইতে পারি, স্বাভাবিক, কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না। কেন যে একটি জায়গায় গ্যাঞ্জাম হলে পুরো আসনের ভোট? আরে ভাই, আইনটা তো মেনে নিয়েছেন আপনি, তখন মানলেন কেন? কথার কথা বলছি। এটা একটা ভালো দিকও আছে। আপনি যদি নির্বাচনে বিশ্বাসী হন, আপনি যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এই আইনে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না। মব হবে কেন?
যাবেন, ভোট দিবেন, চলে মব আসবেন। কেন হবে? ভোট দিবেন, চলে আসবেন, এই কনফিডেন্স থাকতে হবে। এবং ল্যাক অফ কনফিডেন্স যদি থাকে এবং পাওয়ারের জন্য যদি মরিয়া হয়, তখনই মারামারি হবে, তখনই আপনার এই মব হবে। ডিটারমাইন্ড কি আমাকে পাওয়ারে যেতে হবে, এটা যারা করবেন, যে দলই করুক, তাহলে মারামারি হবে। তা নাহলে আপনি ফলাফল মেনে নেন। এই মানসিকতা যদি থাকে, তাহলে তো আপনি ভোট দিতে যাবেন, ভোট দিয়ে চলে আসবেন। 2 দিন পরে ফলাফল হোক, 3 দিন পরে ফলাফল হোক, 6 ঘন্টা পরে ফলাফল হোক, হয়ে যাবে। তার মানে কি, আমাদের তো সেই জায়গাটা আমরা নাই। আমি তো মনে করি এই আইনটা যদি করে থাকে, রাজনীতিবিদরা বিরোধ করেন নাই, ভালো কথা। আর মব হবে কেন? পরিষ্কার, মব যদি হয় তাহলে 2 দল সাফার করবে, 2 দল সাফার করবে, এটা মাথায় রাখতে হবে যে 2 দল সাফার করবে মানে নির্বাচনটা স্থগিত হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় আইনে কিছু আসে যায় না। আপনি যদি আইন মানেন বা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে, আইন দিয়ে কিচ্ছু হবে না। আপনি আইন না মানলেই মব, আর মব হইলে বন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আমি যে লক্ষণ দেখতেছি তাতে এখন পর্যন্ত শুভ কিছু দেখছি না। কারণ এই যে আগুন দিল, এই অমুক জায়গায় জ্বালাই দিল, ওই জায়গায় বাধাপ্রাপ্ত, এই যে এই ঘটনাগুলো, আশঙ্কার কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে হঠাৎ আক্রমণের আশঙ্কা, নির্বাচন বানচালের চেষ্টা। আমার স্পষ্ট মনে আছে এখন প্রধান উপদেষ্টা বলতে পারেন, কিংবা যারা বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তারা তো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তাদের কাছে থাকে, তারা খুব ইন্টেলিজেন্স রিপোর্টের খুব কাছাকাছি থাকেন। আমরা তো তাদের বক্তব্যের আলোকে বক্তব্য দিচ্ছি। সুতরাং আমি মনে করি আইন খুব একটা ত্রুটি করে নাই। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, ভোট হবে, জাস্ট ভোটটা দিয়ে বেরিয়ে যাবেন। ওখানে কোনো গ্যাদারিং হওয়ার কোনো সুযোগই তো নাই। আপনি লাইন ধরে ভোট দিবেন, ভোট দিয়ে চলে আসবেন। কিন্তু ভোটের আগেই আমরা দেখলাম নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয়। সেটি খবরে বলা হচ্ছে, আমরা আপনি ছবিতেও বলেন এই দেখেছি। দুর্বৃত্তরা কারা? আমরা তো চিনি না। বা দুর্বৃত্তরা কারা? কোনো ইন্ডিভিজুয়াল যার কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই, যে কোনো গোষ্ঠীর না, কিংবা সে কোনো ইন্টেলিজেন্স সেক্টরের লোক না, কিংবা কোনো পুলিশের লোক না, এই ধরনের লোক ছাড়া, মানে আমি বলছি বিশেষ করে রাজনৈতিক দল যদি আপনি ধরেন, একটা ইন্ডিভিজুয়াল তো এই প্ল্যান করবে না। এই প্ল্যানগুলো হলো রাজনীতি যারা করে তাদের ভিতর থেকে আসে, যাদের ভিতর ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি আসবেন। কিংবা নির্বাচনটা যারা বানচাল করতে চায়, কারা করতে চায়, নির্বাচন হইলে জয়লাভ করবে কারা, নির্বাচন না হইলে জয়লাভ করবে কারা, এটা তো অ্যাসার্ট নিশ্চিত কিছু না। যদি আপনার কনফিডেন্স থাকে আমি ভোটে জিতবো, তাহলে মানে 2 পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে? জি, এই জায়গায় আমি আপনার কাছে আবার আসবো। আমি শরীফের কাছে আসতে চাই। একটি প্রশ্ন তুলেছেন রাজকীয় যে 2 পক্ষেরই কি কনফিডেন্স, মানে যেহেতু করতেছি না, নির্বাচনের পর দেখবেন যদি গণভোট পাশ করে এবং গণভোট মোতাবেক সংবিধান সংস্কার আগে না করে, তাহলে পরে এরা উতনাওয়াই ডিফিকাল্ট হবে। সেটা পরের চ্যাপ্টার। এইবার আসুন ভোটের দিকে আসি। এবারের ভোটে যেটা হবে, 5ই আগস্টের পরের জাজমেন্ট সবচেয়ে বড়। অতীতে কে কি করছে আমার জানার দরকার নাই। অতীতে 16 বছর ছিল আওয়ামী লীগ। তরুণ প্রজন্মের যে ভোটারগুলো, সে তারা আওয়ামী লীগকে দেখেছে, দেখার পর তাদেরকে একসেপ্ট করার মতো কিছু নেই। ইনফ্যাক্ট তারা নির্বাচনে নাই। আর অন্য যে দল, যে তরুণ সমাজের অন্য যে প্রায় 4 কোটি ভোটার, তারা ওর ভিতরে কিন্তু অন্যান্য দলেরও আছে। ধরেন বিএনপির আছে, জামাতেরও কম বেশি আছে। তারা কিন্তু ওই যে তরুণ সমাজের মধ্যে যে দলের সাথে সম্পৃক্ত যেগুলো, তারা কিন্তু তাদের দল ক্ষমতায় দেখে নাই, কিন্তু তাদের যারা পুরনো চাচা, নানা অথবা বড় নেতা, তাদের কাছ থেকে কিন্তু দল সম্পর্কে তারা জানছে, অবগত হয়েছে। আর ওইদিকে জামাত তার সম্পর্কে অবগত হয়েছে। আর যারা অবগত হয় নাই তারা নিউট্রাল বসে আছে। এখন আসেন, তাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, যে 1400 ছেলে পেলে মারা গেছে, কলেজের ছেলে, একটা কলেজের ছেলে মনে করেন জামাত করে, কিংবা একটা কলেজের ছেলে বিএনপি করে, তাদের চোখের সামনে যখন একটা বন্ধু সহপাঠী মারা গেছে বা তার ভাই মারা গেছে, সে যদি দেখে যে সে যে দলই বিলং করুক, সেই দলটা ওই ফ্যাসিজমের পক্ষ দিকে টানতেছে, সে কিন্তু ওই দলকে আর ভোট দিবে না। বিকজ এই ফিলিংসটা তার ভিতরে কাজ করবে। সুতরাং সেদিক থেকে বিবেচনায় নিলে এই তরুণ 4 কোটি ভোট একটা বিরাট ফ্যাক্টর। এবং তরুণ 4 কোটি ভোটার যেদিকে ঝুঁকবে, সেদিকেই মনে করেন একটা বিরাট, মানে কি বলে, সেদিকটাই জয়লাভের সম্ভাবনা হবে। আরেকটা ব্যাপার তরুণ সমাজ নিবে এবং আমরাও নিব। নাম্বার 1, চাঁদাবাজ বিরোধী সমাজ চাই। কে চাঁদাবাজ আপনি আমি বলতে পারবো না, কিন্তু যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেন। অবশ্যই তাকে বয়কট করতে হবে। দুর্নীতিবাজ, বিদেশে টাকা পাচার করেন যারা, কে পাচার করেন তিনি জানেন এবং আমরাও জানি কারা পাচার করে। সুতরাং এবার ভোটাররা সেই জায়গায় সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। এবং ভোটাররা এইটুক বোঝে, যার গায়ে যত গন্ধই থাকুক না কেন, টাকা পাচার করবে না কে, দুর্নীতি করবে না কে,
এবং টাকা পাচার, দুর্নীতি, তারপর যদি মনে করেন যে টাকা পাচার, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলা যদি আপনি চিন্তা করেন তাইলে এগুলার সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বোঝে যে কারা সম্পৃক্ত, এবং ভোটাররা যদি বিবেচনায় নেয় তাহলে কিন্তু ভোটের হিসাব নিকাশ মিলানো আপনার কঠিন। আর থার্ড বলতেছি, জুলাই চেতনা ধারণকারী ম্যান্ডেটরি, যারা জুলাই চেতনা ধারণ করবেন এটা তাদেরকে যারা বিশ্বাস, ভোটাররা চিন্তা করবে, এই সব কিন্তু ভোটাররা থিওরিটিক্যালি বলবে। আপনি মাটিকে চিৎকার করেন সারাদিন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবং কারণ এটা ভোটাররা, এই যে জুলাই চেতনা মাত্র 18 মাস আগের ঘটনা, কেউ ভোলে নাই, ভোলার কোনো কারণও নাই। আর চাঁদাবাজি কারা করে তাদেরকে বয়কট করবে, এটা আপনার আমার বলতে হবে না। এইবার আসেন, নারী বিদ্বেষী কথাও আছে, যারা নারী বিদ্বেষী তাদেরকেও মানুষ বয়কট করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটাররা তাদেরকে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, যে নারী বিদ্বেষী বিশ্বাস করতে হবে, চাঁদাবাজি বিশ্বাস করতে হবে, তারপর দুর্নীতিবাজ বিশ্বাস করতে হবে, তার উপরে সিদ্ধান্ত নিতে হবে। সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে আপনার এবারের যে ভোট হবে, আবার বলছি কারচুপি আর ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ম যদি না থাকে, কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হবে দুই জোটকে। ভাবে হয়তো আপনি এক একজনের এক এক মত, আমারও একটা মত। আমি মিডিয়া দিয়া জরিপ করতে পারি না, পত্রিকা দিয়েও জরিপ করতে পারি না। কারণ যেই পত্রিকা, যেই মিডিয়া আজকে যে দলগুলোর বা দলের পক্ষে ব্যাপকভাবে বলছেন, এরা এই দেশে ছিল আজকে থেকে 16-17 বছর আগেও। তখন এই যে দলগুলোর ভিতরে ওই যে বিএনপির মতো দল, তারাও যথেষ্ট নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে, কিংবা 40 লক্ষ আসামি হয়েছে। জামাতেরও নিবন্ধন বাতিল হয়েছে, জামাতও হয়রানির মধ্যে ছিল, তারা নাকি গুপ্তের মতো বেঁচে ছিল। যাই হোক, কিন্তু এই যে দুইটা দল যারা আজকে প্রথম প্রতিদ্বন্দ্বী, মানে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছে, এই দুইটা দল কি ট্রিটমেন্ট পেয়েছিল গত 16 বছর পত্রিকায়? আজকে তো সেই পত্রিকাগুলা, সেই মিডিয়াগুলা রিভার্স হয়ে গেল। আজকে তো সেই মিডিয়াগুলা তাদের দুইজনকেই কাভারেজ দিচ্ছে, কারে বেশি দেয় কারে কম দেয় সেই বিতর্ক আমি পরে আসি, বা আমার আসার দরকার নাই। কিন্তু তারা কি সেই কাভারেজ পাচ্ছিল? পায় নাই তো। বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, মহিলা, মা, আপনি যাই বলেন, যে সবার কাছে গ্রহণযোগ্য ছিল, মাত্র 2 কোটি না 3 কোটি টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে রাখছে। এই হইল অপরাধ। সেই অপরাধে নিম্ন আদালত দিল 5 বছর, উচ্চ আদালত দিল 10 বছর। কোথায় ছিল এই মিডিয়াগুলো? এই মিডিয়াগুলো তখন তো এটাও ছিল যে সালম বড় বড় ব্যাংকগুলো তসরুপ করছে, আবুল বারাকাত জনতা ব্যাংকে তসরুপ করছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে। কে কতটুকু লিখছেন? তারেক রহমান সম্পর্কে কে কতটুকু লিখেছেন? আজকে তো সবাই বিগলিত তারেক রহমানের জন্যে। সেই মিডিয়া, সেই পত্রিকা যারা তখন লিখেনি। কাজেই আমি এগুলাকে তেমন কোনো গুরুত্বই দিই না। আমার কাছে মনে হয় এই যে এরা মানে আপনি কোনো আইডিওলজি নিয়ে নাই। বিষয়টা হচ্ছে আপনি যেদিকে যখন স্রোত, আপনি সেদিকে থাকবেন। এবং এটা ঠিক যে স্রোতের উল্টা যদি আপনি চলেন তাহলে আপনার গায়ের সাল বাকলা থাকবে না, আপনি স্রোতে গা ভাসায় দিয়ে সার্ভাইভ করবেন। তো এই কারণে আমি বললাম যে এই আপনি যদি ওই মিডিয়ার কথা বাদ দিই, আপনার কাছে কি মনে হয়? আমরা শরীফ ভাইয়ের কাছে শুনলাম তিনি বিএনপিকে এগিয়ে রাখছে নির্বাচনে। আপনার কাছে আপনি নর্মাল কোর্সে যেটা আপনি যদি আমার কাছে তো সামনের যে নির্বাচনটা হবে কালকে বাদে পরশু, হ্যাঁ, সেই নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসে নাই। সেই নির্বাচনের ফলাফল আসলে আমাদের অতীত যে জরিপ, সেই জরিপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অতীত যে রেকর্ড, কার কত পার্সেন্ট ভোট, এর এত পার্সেন্ট, এই দলের এত পার্সেন্ট, এর এত বেশি নাই, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর, আমাদের দেশে ট্রেডিশনালি আমরা দেখছি যে দলটা একবার ক্ষমতায় এসে 200 আসন পায় বা 180 আসন পায়, পরবর্তীকালে যখন গণেশ উল্টে যায়, আবার একটা নির্বাচন হয়, সে তখন 30 আসন পায় উল্টা দিকে। মানে এমন কোনো মানে কমে যাওয়া দেখি নাই যে 180 পাইছে গত বছর, এই বছর 150 পাওয়া উচিত বা 140 পাওয়া উচিত, ও 30 হয়ে যায়। সে কারণে বলছি এখানে বহুদিন ধরে একটা কথা আমাদের প্রচলিত আছে, কারচুপি কিংবা ইঞ্জিনিয়ারিং, এটা প্রচলিত আছে। যেমন এবার কি যুক্ত হয়েছে দেখেন তো, নির্বাচনের 5 আগস্টের পরে এবার কিন্তু শব্দ আসছে একটা গুপ্ত, সুপ্ত, এই শব্দগুলা আসছে। এর আগে ছিল রাজাকার, স্বাধীনতার পক্ষ। আমরা এক এক সময় এক একটা শব্দ সংযোগ করি। এখন যে জায়গাটা আমি আসতেছি, আমি মনে করি এবারের যে নির্বাচনটা হবে, এবারের নির্বাচনের একটা আগের ঘটনা বলতে হবে আপনাকে। 18 মাস আগে, এবারের নির্বাচনের আগে ঘটছে, ওই জাতিসংঘের রিপোর্ট বলেন, XYZ যে রিপোর্টই বলেন, 1400 লোক মারা গেছে, 30-40 হাজার আহত হয়েছে। তারপরে দামি দামি লোক পালায়ে গেছেন, খতিব, গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সব পালায়ে গেছেন, পুলিশ থেকেও লোক পালায়ে গেছেন।
তারপর একটা নির্বাচন 18 মাস পরে, মানে ওই যে পালায়ে গেছে সব প্ল্যাটফর্মগুলো ঠিক হয়ে গেছে 18 মাসে, এটা আমাদের ধারণা এবং আমরা নির্বাচনে যাচ্ছি, ঠিক আছে, আমরা ফাইনালি নির্বাচনে আসছি। কিন্তু এইরকম ঘটনার পর তো নির্বাচনে এবার প্রথম আসলাম। আর কোনো নির্বাচনের আগে তো সরকার বদল হয়েছে, অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল। এখন এইবারের নির্বাচনে কি হবে? এক নম্বর, আমি বিশ্বাস করি না, শুধু আমরা যে বললি, আমি ফিল করি যে রাষ্ট্রীয় অর্গানগুলা কোনোটাই ঠিক হয় নাই। কেননা আমরা যে সংস্কারে হাত দিয়েছিলাম, কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। গণভোট পাশ করলে তারপরে ওই যে সংস্কারের প্রস্তাবগুলো, সেগুলো যদি বাস্তবায়ন হওয়া শুরু করবে, তার মানে আমরা আলটিমেটলি নির্বাচন করতে যাচ্ছি সেই পুরনো বন্দোবস্তে। অভাব আছে নাকি আসলে দুই পক্ষই ওভার কনফিডেন্সের জায়গা আছে যে আমরাই সরকার গঠন করব, আমরাই জয়ী হব? বা এই যে সহিংসতাগুলো আগে ভোটের আগে বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা দেখলাম, দুই পক্ষের মারামারি দেখলাম, আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলি? এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক খেলা। আমাদের যে তরুণ ভোটার যারা, এই ভোটাররা কি নির্দিষ্ট কোনো একটা দলের পক্ষে ভোট দেবে? দেবে না। আপনি নিশ্চিত থাকেন এরা কোনো একটা নির্দিষ্ট দলের গোলামি করবে না। কারণ তাদের চোখের সামনে তারা যে রক্ত দিয়ে যে বিপ্লবটা করেছে সেটা বেহাত হতে দেখেছে। তাদের এই রক্তকে বিক্রি করে কিছু কপর্দকহীন মানুষকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করতে দেখেছে। নিশ্চয়ই তারা এই ভোটের মধ্য দিয়ে সেই অংশকে বুকে টেনে নেবে না। তাদের ঢাকার রাস্তায় আমরা এদেরকে বিক্ষোভ করতে দেখেছি না, আহত অবস্থায় তাদের ক্ষোভ দেখেছি না, তাদের বিক্ষোভ দেখেছি না। সুতরাং আমি সবাইকে এক পাত্রে নেওয়ার পক্ষে না। দ্বিতীয়ত, সরকার আগেই ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচন নিয়ে যা কিছু হবে দায় দায়িত্ব আওয়ামী লীগের। শেরপুরে আওয়ামী লীগের সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে সম্পূর্ণ আওয়ামী লীগের দায়, এবং বেশ কড়া ভাষায় বলেছে। তো ওই যে শেরপুরে হত্যাকাণ্ডের পর জামাতের একজন নেতা মারা গেলেন, আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের কয়েকজনকে এটার জন্য আসামি করা হবে, তো পরে দেখলাম যে বিএনপির কয়েকজনকে আসামি করেছে। তো একটা সরকার যখন এই সিদ্ধান্ত নিয়ে রাখে, তখন কখনো ওই পক্ষ কখনো তৃতীয় পক্ষ এর ভিতরে ঢুকে নানা রকমের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। সুতরাং এই জায়গাটায় সরকারকেই বলতে হবে যে কারা এই ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র ব্যবহার করা হবে না, ওনাকে তারা কথা দিয়েছেন। কারা কথা দিয়েছেন? যারা লুট করেছে তারা তাকে কথা দিয়েছে, কিন্তু পরিষ্কার বলেছেন, কিন্তু মিডিয়াতে বলেছেন যে এই অস্ত্র ভোটের সময় ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে নিশ্চিত করছি। এইটা আসছে, তার উদাহরণ হচ্ছে তার 2 দিন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে আমরা অস্ত্র উদ্ধার করব, যে কোনো মূল্যে আমরা তাদেরকে ধরব। কারণ কি? কারণটা ওই যে ডিজাস্টারটা তিনি করে দিয়েছেন। সুতরাং এই যে প্যাচগুলো আপনি লাগিয়ে রেখেছেন আগে, এই যে ইলেকশন কমিশনের কথা বলছি, 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ কেউ হারতে চায় না। এই কথাটা কেন বলছে জানেন? যে গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা মেনে নিব, তার মানে হচ্ছে আমি যদি নির্বাচনে বিজয়ী হই তাহলে সেই নির্বাচনটাই মেনে নিব, সেটি হলো গ্রহণযোগ্য। যে নির্বাচনে আমি বিজয়ী হব ওটাই হলো গ্রহণযোগ্য। আমাদের এখানে কালচার আছে, আমি হেরে গেলে আমাদের এখানে কালচার আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে বেলা 12টার সময় বলেছিলাম যে নির্বাচন বয়কট করলাম, এই নির্বাচন কারচুপির নির্বাচন হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় যখন দেখলাম বিজয়ী হয়েছি, তখন বলেছি নির্বাচন ফেয়ার হয়েছে, নির্বাচন গ্রহণ করলাম। হয়েছে না আমাদের এখানে? আজকে এই যে ডিসি এসপির কথা বলছেন, ডিসিএসপির নিয়োগ প্রক্রিয়ায় টাকা দিয়ে ডিসিএসপি নিয়োগ করা হয়েছিল ডক্টর ইউনূসের সময়। তারা তদন্ত কমিটি করেছিলেন 24-এর 9 অক্টোবর, আমার এখনো পরিষ্কার মনে আছে। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলেছিলেন 4 জন উপদেষ্টার নেতৃত্বে, এখন পর্যন্ত দেননি। দ্বিতীয়ত, লটারি করে ডিসিএসপি নিয়োগের দাবিটা উঠলো আজ থেকে 4 মাস আগে। জামাতের সেক্রেটারি জেনারেল দাবিটা তুললেন লটারির মধ্য দিয়ে ডিসিএসপি পদায়ন করতে হবে। তার 2 দিন পরে সরকার সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ডিসিএসপি পদায়ন হলো লটারির মধ্য দিয়ে। এখন আপনি এসে বলছেন যে কথা শোনে না, এসপি কথা শোনে না, ডিসি কথা শোনে না। তো এই প্রস্তাবটা তো আপনারা করেছিলেন পলিটিশিয়ানরা, এই প্রস্তাবটা তো রাজনীতিবিদরা করেছিল, এটা তো আমলাদের কাছ থেকে আসেনি। তো এখন এই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এখন কথা শোনে না মানে কি? আপনি যেটা চাইবেন সেটাই কি তাকে শুনতে হবে? এবং আপনি কয়েকদিন পর পর বলেন যে সব ফাঁস করে দিব, উপদেষ্টাদের সাথে কথোপকথনের রেকর্ড আমাদের কাছে আছে, আমরা ফাঁস করে দিব। হঠাৎ করে এটা করতে করতে যে আপনার এক্স হ্যাক হয়ে গেছে, তারপরে যে এটি নিয়ে এখন আর কোনো কথা বলছেন না, চুপ হয়ে গেছেন, রহস্যজনক আচরণ। তো আমি যেটা বলি, এই যে বড় দুটো দল এবং জোট বলেন, জল বলেন, যাই বলেন না কেন,
তাদের প্রতি তাদের রেসপন্সিবিলিটি সব থেকে বেশি। কারণ এই গণঅভ্যুত্থানের পক্ষে দীর্ঘদিন ধরে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে, জাগিয়ে তুলেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে বলেছে যে আমার এখানে এমন একটা নির্বাচন আমরা করব, যে নির্বাচন আমি ডামির নির্বাচন হবে না, যে নির্বাচন রাতের নির্বাচন হবে না, যে নির্বাচন গণভবন থেকে লিস্ট করে বেছে বেছে সিনেমা জগতে এফডিসি থেকে ফেরদৌস, জারি গান গাইতে পারে মমতাজ, অমুক জায়গা থেকে অভিনয় করতে পারে আসাদুজ্জামান নূর, তাদেরকে ডেকে এনে আমি পার্লামেন্ট সাজাবো না, জনপ্রতিনিধিদেরকে দিয়ে আমরা পার্লামেন্ট সাজাবো। এখন এসে এই কথাটা তারা কেন বলে যে ও কেন্দ্র দখল করতে চায়, সে কেন্দ্র দখল করতে চায়? এদের কথা বিশ্বাস করেই তো আমরা গণ অভ্যুত্থানে নেমেছিলাম যে এরা একটা পরিবর্তন করবে এবং সেখানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আজকে কেউ বলছে জুমার নামাজের আগে গিয়ে কেন্দ্র দখল করতে হবে, কেউ বলছে ভোর রাত্রে গিয়ে কেন্দ্রে বসে থাকতে হবে। কেন? রাজ্জাকি ভাই বলেছেন আমাদের দেশটা আমেরিকা হয়নি, তারপরেও আমেরিকায় ট্রাম্পের ওইখানে নির্বাচনী সহিংসতা হয়, তাদের পার্লামেন্ট কিন্তু দখল হয় বন্দুক নিয়ে। আমাদের এখানে চাইলেই রাতের মধ্যেই আমি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো না। কিন্তু আমাদের যারা গণ অভ্যুত্থানের লিড দিলেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখালেন, যাদের কথা শুনে আমরা 15টি বছর 14.5 বছর লড়াই করলাম, তারা এসে এখন কেন নিজেরা কামড়াকামড়ি করে? তার মানে হলো প্রত্যেকটাই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা, প্রত্যেকেই হচ্ছে সুযোগের অভাবে হাসিনা। এক একটা ছোট ছোট হাসিনা আস্তে আস্তে করে বড় হচ্ছে। 15 বছরের হাসিনাকে আমরা দেখি অনেক বড়, আর এখন 1.5 বছরের হাসিনাকে দেখি ছোট, আস্তে আস্তে করে বড় হচ্ছে। তা না হলে সেই ভাষা তো একই, আচরণ একই, খাসলত এক। আমি শেষের দিকে চলে আসছি, আমি শেষ করব আবু হেনা রাজ্জাকিকে দিয়ে। রাজ্জাকি ভাই, শরীফ ভাই বলছিলেন যে খাসলত এক, সবাই ছোট ছোট হাসিনা এক, সেটা তো ঠিকই আছে। সেগুলো আসলে কি? এই যে আপনি একটু আগে বললেন যে জামাতের আমির বলছে শঙ্কিত, সে প্রশাসন ঝুঁকে যাচ্ছে, এই ধরনের যে কথাটা, এর কতগুলো সিমটম মতো আছে, আপনাকে দেখতে হবে। কারণ কি জানেন, সেফটি ফার্স্ট, অর্থাৎ নিজের সেফটিটা সবাই আগে দেখে। আপনি যদি খেয়াল থেকে থাকে, আব্দুল মোমেন অভ্যুত্থানে 8.5 মাস পরে 8 মাস পরে বের হয়েছে দেশ থেকে, সে বলছে। এবং সে তার সিম 6 বার পাল্টাইছে, বাসা 5 বার পাল্টাইছে, মাথার পরচুলা খুলে ফেলছে, দাড়ি টাড়ি রেখেছে, এবং সে বলছে প্রশাসনের সহযোগিতা আমি বেরিয়ে এসেছি। আপনার খেয়াল আছে না? জানি এগুলো সে বলছে। তো প্রশাসনের সহযোগিতা বেরিয়ে আসা মানে হচ্ছেই যে একটা সরকার এই দেশে, এটা সরকারের ব্যর্থতাই বলবো, যে একটা সরকার থাকা অবস্থায় তার অধস্থন যে প্রশাসন, সেই প্রশাসন ফেসিজমের পক্ষের একজন আব্দুল মোমেনকে 8.5 মাস পরে দেশ থেকে বের করতে সহযোগিতা করে। তার মানে প্রশাসন এখনো ফেসিজমের পক্ষে আছে, এবং প্রশাসন দেখবে কে ক্ষমতায় আসলে পরে তারপরই বাংলাদেশের শব্দগুলো নতুন হয়েছে, টাকা কামানো, এগুলোর বয়স 54 বছর, ওরা পরে এসে অ্যাড হয়েছে। 1 2 নম্বর, এরা আমাদের সন্তান, আমাদের নাতি, মঙ্গল গ্রহের সন্তান না, এদের সিলসিলা তো আমাদের। সুতরাং আপনি তার দুর্নীতি নিয়ে আসতেছি, তার আয় নিয়ে কথা বলছি, এবং এই মিডিয়ায় আমরা ইন্টারভিউ নিচ্ছি, তাকে জিজ্ঞেস করছি তোমার সোর্স অফ ইনকাম কি। কেউ কেউ বলছে আমরা একটা নতুন কাপড়ও পরতে পারবো না। সেটা এনসিপির যেভাবে আমরা জিজ্ঞেস করতে পেরেছি, আপনি বাংলাদেশে আর কোনো দল, প্রতিষ্ঠিত দলের কাউকে 3য় 4র্থ 5ম গ্রেডের কোনো নেতাকে নেও জিজ্ঞেস করতে পারেন নাই, পারবেনও না। কেন বলছি যে পারেন নাই? ওদেরকে সহজে জিজ্ঞেস করতে পারছেন সোর্স অফ ইনকাম ইত্যাদি। এখন কেন বললাম, তাহলে এই প্রশাসন কি ইসির অধীনস্থ, প্রশাসনটাই নির্বাচনটাকে আলটিমেটলি কন্ডাক্ট করে। তো প্রশাসন যখন আব্দুল মোমেনরে 8 মাস যাবৎ সহযোগিতা করে বের করে দিছে, আরও যারা আছে তারা এখন পর্যন্ত ছত্রছায়া আছে, প্রশাসনের নলেজে আছে, কিংবা বের হয়ে থাকলে তারা সহযোগিতা করে বের করে দিছে। সুতরাং প্রশাসন চিন্তা করবে তার সেফটি কোন দল ক্ষমতায় আসলে। সুতরাং সেখানে কিছু, যদি ইঞ্জিনিয়ারিং শব্দ টার্মটা ব্যবহৃত হয়, তাহলে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আমি বলছি না হবে, তাহলে ইঞ্জিনিয়ারিংটা সেই লেভেলেই হবে যেই যিনি ক্ষমতা আসলে অন্তত তারা সেফ থাকবেন, তাদের উপর তারা কোনো দুর্নীতির ব্যাপার কিংবা টাকা পাচারের ব্যাপার কিংবা চাঁদাবাজির ব্যাপারগুলো এটা নিয়ে মাথা ঘামাবেন না। এগুলো নিয়ে যদি মাথা ঘামান, তাইলে পরে সিনারি অন্যরকম হইতো। তাইলে মোমেন 8 মাস পর দেশ থেকে বের হইতে পারতো না। যেহেতু মোমেনকে সহযোগিতা করতেছে, ফেসিজমের পক্ষের শক্তি সহযোগিতা করতেছে, সুতরাং তাদেরকেই তারা ক্ষমতায় আনতে চাইবে যাদের মন মানসিকতা তাদের মতো কিংবা ফেসিজমের কাছাকাছি। জি, আরেকটি তথ্য আমি উল্লেখ করতে চাই। সারা দেশে ভোট কেন্দ্র 42,779টি, এর মধ্যে প্রায় 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এছাড়া 16,000 কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইটি আইজিপি আজকে ব্রিফিংয়ে বলেছেন যে 42,000-এর মধ্যে 24,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 8,000 হলো অনেক ঝুঁকিপূর্ণ, 16,000 হলো মোটামুটি ঝুঁকিপূর্ণ। এই যে বক্তব্য দেওয়ার পর 16,000 সেন্টারের নাম কিন্তু আমাদের কাছে আসে নাই, কথার কথা বলছি। জানা সত্ত্বেও যদি এই 16,000 আর 24,000, ধরেন অর্ধেক অলমোস্ট,
এই সেন্টারগুলোর নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন, আপনার এই ফলাফল ঘোষণা করে আমার লাভটা কি? আপনার এইগুলো ঘোষণা করে আমার লাভ কি? আপনি জানতেছেন যে এটা ঝুঁকিপূর্ণ, তারপরে প্রোটেক্ট, বরং এইগুলিতে আর হবে না। জোরদার বলা হয়েছে যে ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা দেখতে চাই যে আমাদের কাছে তালিকা নাই, তালিকাটা থাকলে ভালো হইতো। আমরা ইলেকশনে